ডেলিভার করার জন্য। শামীম ভাই এবং জাহাঙ্গীর ভাই প্লিজ। ধন্যবাদ সম্মানিত প্রধান ইউপি ডিসিপ্লিন বিশ্ববিদ্যালয়। সূচনা বক্তব্য তো আমরা শুনলাম। জাহাঙ্গীর, তুমি কি এই রিলেশনে কিছু বলবে প্রথমে, তারপর আমরা শুরু করি প্রেজেন্টেশন? স্যার আপনি শুরু করেন স্যার, তারপরে স্যার আমি আমাকে যখন ফ্লোর দেন স্যার তখন আমি আবার একটি কথা বলবো স্যার। থ্যাংক ইউ। আমি খুবই ফরচুনেট যে জাহাঙ্গীরের মতো একজন ফেলো কলিগ আমার ছিল, যে আবার আমার ডিসিপ্লিনের ছোট ভাই। সে আসলে অন্যান্য অনেকের মতোই সে আমাকে ভারমুক্ত রেখেছে আজকের এই প্রোগ্রামটা নিয়ে। এই প্রেজেন্টেশন স্লাইডস গুলো তৈরি করার সকল ফিজিক্যাল লেবার এবং মেন্টাল লেবার সবকিছু জাহাঙ্গীরের দেওয়া। এখানে আমার সামান্যতম কোনো অবদান রাখার সুযোগ ঘটেনি। এটি জাহাঙ্গীর তার ফ্রিডম ইউসেজ করে সে চমৎকার কিছু কনসেপ্ট নিয়ে আসছে এখানে। এবং একই সাথে আমরা বর্তমান ইউপি ডিসিপ্লিন হেডকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের ইউনিভার্সিটির আন্ডারগ্রেডের স্টুডেন্ট এবং পোস্ট গ্রাজুয়েশনে যারা আছেন এখন, তাদের সাথে আমাদের একটা মেলবন্ধন তিনি করে দিয়েছেন। আমরা এই প্ল্যাটফর্মগুলো আসলে পছন্দ করি, কারণ আমরা যেখানে যাই না কেন আমরা রিপ্রেজেন্ট করি খুলনা বিশ্ববিদ্যালয়কে এবং আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা গ্রাজুয়েট আছে আরবান অ্যান্ড রিজনাল প্ল্যানিং ডিসিপ্লিনের, কোথাও গেলে মনে হয় তারা খুব আপনজন। তো আমরা আজকে আমাদের যে বিষয়গুলি রেখেছি সেটি ক্যারিয়ার প্ল্যানিং টক। কেন আমরা বিসিএস অ্যাডমিন ক্যাডারে আমাদের ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে বেছে নিব, এবং কেন আমাদের বেছে নিলে আমাদের ব্যক্তিগত কি সুবিধা, দেশ এবং জাতির জন্য আমাদের কি থাকবে। এট দ্য সেম টাইম আমরা চেষ্টা করব বর্তমান প্ল্যানিং প্রসিডিউর সম্পর্কে কিছুটা হাইলাইট করতে। অল টুগেদার আমরা শুরু করছি। আমরা কেন আসব এই সিভিল সার্ভিসে। আমরা প্রথমে যদি চিন্তা করি যে আমরা এই দেশের সন্তান, আমাদের আগের প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন করে দিয়ে গিয়েছিল, আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। নিঃসন্দেহে যখন এই স্বাধীন দেশের নাগরিকের বিষয়টি আমরা উপলব্ধি করি, তখন দেশ এবং জাতিকে কিছু দেওয়ার একটি তাড়নাও আমাদের মধ্যে চলে আসে। এবং সেই তাড়না থেকে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের সবচেয়ে সকল সেক্টরে দেশ এবং জাতির জন্য কাজ করে, কিন্তু সরাসরি দেশ এবং জাতির উন্নয়নের ক্ষেত্রে যারা কাজ করেন তারা বিশেষ সিভিল সার্ভিসের অ্যাডমিন ক্যাডারের অফিসাররা, কারণ তারা টপ অফ দ্য ভিউ থেকে সকল কাজগুলো করেন। দে আর দ্য মেইন কোঅর্ডিনেটর। প্রতিটি বেলি ফুলের মালা স্যার মনে হয় একটু ডিসকানেক্ট হয়েছে। স্যারকে মনে হয় শোনা যাচ্ছে না, না শামীম স্যারকে শোনা যাচ্ছে না মনে হয়। আমাকে শোনা যাচ্ছে এখন? স্যার জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। হ্যালো, এখন শুনতে পাচ্ছি স্যার। আমরা শুনতে পাচ্ছ? আমি একটু জাস্ট কি কারণে কম্পিউটারটা অফ হয়ে গেল আমি বুঝি নাই। থ্যাংক ইউ। আমরা মনে করি যে এই উন্নয়নশীল দেশের যে আমাদের যাত্রা, এই যাত্রাটি আজকে আরম্ভ হয়নি। যাত্রাটি আরম্ভ হয়েছে আসলে দেশের পলিসি মেকার যারা আছেন, রাজনৈতিক যারা আমাদের পলিসি মেকিং করেন এবং রাজনৈতিকভাবে যারা আমাদের গাইডেন্স দেন, তাদের নেতৃত্বে সিভিল ব্যুরোক্রেসি এই কাজগুলো করেছে। আমরা যদি বলি যে আমাদের স্বাধীনতা উত্তরকালের সময় আমাদের বাজেট ছিল 4,500 কোটি টাকার মতো, এখন আমাদের সেই বাজেটটি 5 লক্ষ কোটি টাকার উপরে। এটি কিন্তু আমাদের সিভিল সার্ভিসের সদস্যরাই এটা মেনটেন করছেন। সুতরাং জাতীয় পর্যায়ে যতগুলো উন্নয়নের আমরা প্রকল্প দেখি বা প্রোগ্রাম দেখি, সবগুলো সিভিল সার্ভিসের অফিসাররাই তারা ডিল করছেন। আমাদের দেশে আমাদের পরিকল্পনাগুলি 3টি স্তরে হয়ে থাকে। একটিকে আমরা বলি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটিকে বলি মধ্যমেয়াদী পরিকল্পনা, এবং একটি হচ্ছে শর্ট টার্ম প্ল্যানিং। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে 2010 সালে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা শুনেছি খুব বেশি করে। ডিজিটাল বাংলাদেশটা খুব ক্যাচি ওয়ার্ড ছিল বিধায় জনসাধারণের কাছে এটি পৌঁছে গিয়েছিল, কিন্তু মূল
যে আমাদের ভিশনটি ছিল ভিশন 2021 ছিল, যেখানে আমাদের মূল টার্গেট ফিক্স করা ছিল যে আমরা মধ্যম আয়ের দেশে নিজেদের পরিণত করব। ঠিক একইভাবে 2021 সালে যখন আমাদের এই লং টার্ম প্ল্যানটি শেষ হয়ে যায়, এরপরে আমরা নিয়ে আসি ভিশন 2041, যেখানে আরো অনেক বেশি ইন্ডিকেটর আছে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশটিকে আমরা একটা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করব। আমরা যখন ইকোনমিক প্ল্যানিং এর কথা বলি, তখন আমরা আসলে লং টার্ম প্ল্যানিং এর কথা বললে আমাদের দেশে বর্তমানে সাধারণ অর্থনীতি বিভাগ এই পরিকল্পনাগুলো তৈরি করে, লং টার্ম পরিকল্পনা, যেগুলোকে আমরা বলছি ভিশন 2021, ভিশন 2041, এবং হাল আমলে আমরা প্রায়শই শুনছি ডেল্টা প্ল্যান, যেটি 100 বছরের পরিকল্পনা 21 সাল পর্যন্ত। এই পরিকল্পনাগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের পরিকল্পনা কমিশন কিছু মধ্যবর্তী পরিকল্পনা গ্রহণ করে, সেটিকে বলে আমরা মিড টার্ম প্ল্যানিং, যেটিকে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হিসেবে চিনি, এবং বর্তমানে 8th 5-year প্ল্যান চলছে। এই প্ল্যানগুলোকে এবার অ্যাড্রেস করার জন্য শর্ট টার্ম ফ্রেমে এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানিং করা হয়, যে কোন মন্ত্রণালয়ে কোন প্রজেক্টের আমরা কতটুকু বরাদ্দ দিব এবং কি কাজ করব। এই যাবতীয় পরিকল্পনা গ্রহণ থেকে আরম্ভ করে বাস্তবায়ন পর্যন্ত এই প্রতিটি ক্ষেত্রে সিভিল সার্ভিস অ্যাডমিন ক্যাডারের অফিসাররা কাজ করেন। কিছুদিন আগে একটি ক্যাডারের অবস্থান ছিল আমাদের দেশে, সেটিকে বলতাম আমরা বিসিএস ইকোনমিক ক্যাডার। মূলত তারা প্ল্যানিং কমিশনে কাজ করত। কাজের ন্যাচার এক হওয়ার কারণে সরকার দুটি ক্যাডারকে মার্চ করে দিয়েছে। ফলে প্ল্যানিং থেকে আরম্ভ করে তার এক্সিকিউশন পর্যন্ত, দেশের উন্নয়ন থেকে আরম্ভ করে দেশের রুটিন ওয়ার্ক করা পর্যন্ত, এই সকল কাজগুলির গুরু দায়িত্ব বিসিএস অ্যাডমিন ক্যাডারের অফিসারদের উপরে বর্তায়। আমি এই পর্যায়ে ন্যাশনাল লেভেলের দু একটি উদাহরণ যদি আমি দিতে পারি, যেমন আমরা এখন 2041 এর যে ভিশন, তার মধ্যে অন্যতম একটি ভিশন হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করতে হবে। হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করার জন্য আমরা অনেক প্রকল্প নিয়েছি। তার মধ্যে একটি প্রকল্পের কথা বলবো, যেহেতু এখন ইয়াং জেনারেশনটা আছে, তারা এটি শুনে খুব পছন্দ করবে, যে আমাদের দেশের অনেক স্কিল কিন্তু নতুন আসছে, যুগের সাথে তাল মিলিয়ে অনেক স্কিল আসছে, অনেক স্কিল অবসলিট হয়ে যাচ্ছে। আমরা যদি চিন্তা করি যে আগে রাজমিস্ত্রিরা কাজ করতেন একটি ইটের সাথে সিমেন্ট, তারপর আবার ইট গেঁথে, কিন্তু এখন কিন্তু পুরো জিনিসটা মেকানাইজড হয়ে গেছে। যত মেশিন ওরিয়েন্টেড হবে তত রাজমিস্ত্রিরা বেকার হয়ে যাবে। ফলে আমি সৌভাগ্যবান যে আমার অধীনে গত 2018 সালে আমরা 1 লক্ষ রাজমিস্ত্রিকে সারা বাংলাদেশে ওয়েল ইকুইপড করেছি মেশিনারিজ ট্রেনিং এর মাধ্যমে। আমরা দেখেছি আমাদের জব সেক্টরে একটা বড় গ্যাপ আছে, ড্রাইভার নেই আমাদের দেশে। আমরা 5 লক্ষ লার্নেড ড্রাইভার তৈরি করেছি। আমরা দেখেছি যে আমাদের দেশের থেকে যারা বিদেশে যায়, তারা অনেকেই টেকনিক্যালি নো হাউ তাদের থাকে, তারা এসি সারতে পারে, তারা রেফ্রিজারেটর সারতে পারে, কিন্তু তাদের কোনো সার্টিফিকেশন থাকে না। ফলে শ্রীলঙ্কান একজন ওয়ার্কার বা ইন্ডিয়ান একজন ওয়ার্কার যে পরিমাণ বেতন পায়, আমার এই ছেলেটা নন স্কিল ওয়ার্কার হিসেবে সে তার 1/3 বেতন পায়। ফলে এই গ্যাপ গুলোকে ফিল আপ করার জন্য সিভিল সার্ভিস অ্যাডমিন ক্যাডারের অফিসার অনেক কাজ করেছে। বাই দিস টাইম আমরা এখানে এসিআইপি নামে একটি প্রকল্প নিয়েছি অর্থ বিভাগের অধীনে। আমরা এখানে ট্রেনিং করাই, কিন্তু তার সার্টিফিকেশনটা আসে স্কটল্যান্ড থেকে অথবা হামবুর্গ থেকে। এখন এমনও হয়েছে যে আমাদের ওয়েল্ডিং এর সার্টিফিকেটটা আসে হামবুর্গ থেকে, এবং ওয়েল্ডিং এ যারা পাশ করছে, পাশ করার আগেই অফশোর বা অনশোর ওয়েল্ডিং এ তাদের জব হয়ে যাচ্ছে সিঙ্গাপুরে, হংকং এ, অস্ট্রেলিয়ায়, এবং অনেক টাকা বেতনে। তো এই কাজগুলো করতে গেলে কিন্তু আসলে বিশেষ অ্যাডমিন ক্যাডারকেই এখানে বিবেচনা করতে হবে। আমি সিম্পলি আমার আরেকটি অর্জন বলে শেষ করছি। আপনারা সকলে খেয়াল করেছেন যে করোনার এই সময়েও আমাদের দেশের ফরেন রেমিটেন্স এর রিজার্ভ কিন্তু উপচে পড়ছে। 2018 সালের অবস্থাটি এরকম ছিল না, আমাদের ফরেন রেমিটেন্স খুব কমে যাচ্ছিল। আমরা অনেকগুলা ফ্যাক্ট ফাইন্ডিং করি যে কেন কমে যাচ্ছে। সেইখান থেকে আসলে আমরা একটা সলিউশনে আসি যে ফরেন রেমিটেন্স বাড়াতে গেলে আমরা যেহেতু ডলারের দামটি ধরে রাখতে চাই, আমাদের দেশে যাতে ইনফ্লেশন না হয়, সেই কারণে আমরা বিদেশি শ্রমিক ভাই বোনেরা যখন টাকা পাঠাবে তখন তাদের 2% হারে আমরা ইনসেন্টিভ দিয়ে আরম্ভ করলাম 2019 থেকে। এবং ইনসেন্টিভের কারণে এখন কিন্তু আমাদের ফরেন রেমিটেন্স, ফরেন রিজার্ভটি 42 বিলিয়ন ইউএসডি ছাড়িয়ে গেছে। এই সকল কাজগুলোই হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস বা ব্যুরোক্রেসির হাত ধরে। এবং আমাদের আরেকটি অংশ আছে ন্যাশনাল লেভেলের পাশাপাশি ডিস্ট্রিক্ট লেভেল, যারা কিন্তু 24/7 একটি শব্দ লিখে রেখেছি, 24/7 কাজ করে। আপনারা খেয়াল করলে দেখবেন আমি বাসা থেকে সংযুক্ত, কিন্তু আমাদের জাহাঙ্গীর কিন্তু তার অফিস থেকে সংযুক্ত। তার পেছনে একটা অনার বোর্ড আছে, এবং অনার বোর্ডের বোধহয় মহিউদ্দিন খান আলমগীর স্যারের নামও লেখা আছে ওখানে, ইফ আই এম নট রং। তখন এডিসি নগর ছিল আর কি, সে অফিস থেকে সংযুক্ত হয়েছে। তাদের কর্মের কোনো ঘন্টা নেই। এক্স্যাক্টলি। ওই জেলায় আমি প্রবেশন হিসেবে কাজ করেছি। আমার মনে পড়ে যে
রাত 3টের আগে কখনো জেলা প্রশাসক আমাকে ছাড়তেন না, আমি স্টাফ অফিসার ছিলাম। তো একবার খুব একটা গল্প করে নেই জাহাঙ্গীর এই সুযোগে। একবার খুব রিকোয়েস্ট করে আমার এডিএম মহোদয়কে বললাম যে স্যার আমি তো কখনো রাত 3টের আগে ছুটি পাই না, এবং 3টের সময় যখন হেঁটে হেঁটে যাই তখন কুকুর শিয়ালদের সাথে আমার বন্ধুত্ব হয় এবং অনেক সময় অনেক ভীতিকর অবস্থা তৈরি হয়। তো আজকে 31 ডিসেম্বর ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আপনারা স্যার ম্যাজিস্ট্রিয়াল ডিউটি দিচ্ছেন, অনুগ্রহ করে আমাকে ম্যাজিস্ট্রিয়াল ডিউটিতে নাম ঢুকিয়ে দেন, আমি 11:30টার সময় ছুটি নিব রাত। তো অ্যাকর্ডিংলি আমি রাত 11:30টার সময় ছুটি পাবার আশায় ওই ডিউটিতে নাম লিখিয়েছি, এবং দুর্ভাগ্য এমন যে আমাকে সেখান থেকে আবার চলে আসতে হয়েছে রাত 2টার সময়, কারণ জেলা প্রশাসকের তখনও কাজ শেষ হয়নি। এরকম অনেক ঘটনা আছে ওই জেলায়। আমার আমার বিয়ের কার্ড ছাপিয়ে শুধু ছুটি না পাওয়ার কারণে বিয়ের ডেট চেঞ্জ করতে হয়েছে। এটি অন্য কোনো সার্ভিসে কিন্তু খুব একটা হয় না। হ্যাঁ, বিয়ের কার্ড ছাপানোর পরে জেলা প্রশাসক বললেন আমার অনুমোদন নেই তোমার এই বিয়েতে, ডেটটা চেঞ্জ করতে হবে। আমার প্রথম সন্তান যখন জন্মগ্রহণ করে আমি তার মুখটা দেখতে পারিনি। একবার ঈদ করতে গেলাম, 4 ঈদ পরে বাড়িতে ছুটি পেলাম, ওই সময় ময়মনসিংহের সিনেমা হলে বোমা বিস্ফোরণ ঘটলো। ঈদের দিন রাতের বেলা রওনা দিলাম, কত রাত ঘুমাইনি আমার মনে পড়ে না। তো এরকম অনেক যন্ত্রণা সহ্য করতে হয় পার্সোনাল লাইফে। আমরা জেলা প্রশাসন সেই কাজগুলো নিয়ে, জাহাঙ্গীর যদি আমাদের একটু ঋদ্ধ করে আমরা সবাই খুব খুশি হব। ধন্যবাদ জাহাঙ্গীর, তুই শুরু করতে পারো। ধন্যবাদ স্যার। আমি প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই ডক্টর আশিকুর রহমান, যিনি বর্তমানে আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং ডিসিপ্লিনের হেড, এবং তারই এই ইনোভেটিভ আইডিয়ার কারণে আমাদের স্নেহের ছোট ভাই যারা বর্তমানে স্টাডিতে আছে তারা আজকে আমাদের সাথে কথা বলা এবং তাদের সাথে ইন্টারাকশনের একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে জনাব মোহাম্মদ আশিকুর রহমান তুহিন। আমি স্যার আপনার কথার সুর ধরে স্যার আমি বলতে চাচ্ছি যে আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং এ পড়ার কারণে মানে আমরা কিন্তু খুব গর্ব করে পরিচয় দিই যে আমরা খুলনা ইউনিভার্সিটির ইউআরপি ডিসিপ্লিনের স্টুডেন্ট। এর বিভিন্ন কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা পরে ব্যাখ্যা করবো, আমি একটু পরে বলবো যে কেন আমরা গর্ব করে পরিচয় দিই। তো যাই হোক, আমি কথায় যাচ্ছি যে এই স্লাইডগুলো স্যার অনেকটাই কারেকশন করে দিয়েছে। আমি হয়তো বেসটা দাঁড় করিয়েছিলাম, আমি স্যারকে পাঠিয়েছিলাম, স্যার আবার সেটিকে কারেকশন করে দিয়েছে। এবং এখানে যে ডিস্ট্রিক্ট লেভেল 24/7 এই শব্দটি, এই সেন্টেন্সটি স্যারের অ্যাড করা, কারণ স্যারের অভিজ্ঞতা থেকে, স্যার যদিও এখন পিএমও কার্যালয়ে কর্মরত রয়েছেন, কিন্তু স্যারের এই ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে প্রচুর অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতার আলোকে স্যার এই টার্মটি ইউজ করেছে। তো আমি যদি পরের স্লাইডে যাই, যে ফিল্ড পর্যায়ে আমাদের আসলে কি কার্যক্রম থাকে এত, তো আমি এই স্লাইডটি দেখানোর পূর্বে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আমি আমাদের যে পদবীর যে টায়ারগুলো ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে, সেগুলো আমি সবার সামনে একটু পরিষ্কার করতে চাচ্ছি। কারণ এটি স্বাভাবিকভাবেই আমরা যখন চাকরিতে আসিনি তখনও আমার কাছে এই পোস্টগুলো একটু ঝাপসা মনে হতো। আমার মনে আছে যে বুয়েটে আমরা যখন পড়তাম তখন কবি ভাই, 9-8 ব্যাচের কবি ভাই ছিল, তার মামা ছিল আমাদের এই ক্যাডারে। কবি ভাই আমাদের এই দিক দিয়ে আবার খুব জ্ঞান দিত আর কি, এই পোস্ট এই এরকম বিষয়, কারণ ভাইবার আগে এই বিষয়গুলো কাজে লাগে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে ফিল্ডে ইনিশিয়াল পোস্ট যেটি, সেটি হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারা একটা কালেক্টরেটে বা একটা ডিসি অফিসে প্রায় 2 থেকে 3 বছর নর্মালি চাকরি করে, বা হয়তো বা সেখান থেকে আবার আরেকটা ডিসি অফিসে বদলি হতে পারে সরকার যখন মনে করে। তাহলে প্রাথমিক যে এটা, তার পদবিটা হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সহকারী কমিশনার। পরবর্তীতে সে যখন একটু সিনিয়র হয় তখন তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এবং উপজেলা ভূমি অফিস, সেই উপজেলা ভূমি অফিসে তাকে পদায়ন করা হয়। তখন তার পদবিটার নাম হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড। অনেকে এটাকে প্রমোশন মনে করে, সবার ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য আমি বলতেছি যে এটা কোনো প্রমোশন নয়, এটি হলো জাস্ট পদায়ন, একটু সিনিয়র হওয়ার পরে এসি ল্যান্ড হয়। তো সহকারী কমিশনার ভূমি এখান থেকে পরবর্তীতে যখন সিনিয়র স্কেল পায়, অর্থাৎ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়, তখন উপজেলা নির্বাহী অফিসার বা ইওনো হওয়ার যোগ্যতা অর্জন করে।
তো ওই প্রমোশন হলেই সে ইওনো হয় না, যখন সরকার মনে করে তাকে কোনো একটা উপজেলা ন্যস্ত করে, তখন সে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করে। আবার তার একটা যখন সিনিয়রিটি চলে আসে, ম্যাচিউর হয় যখন, তখন এই ইওনো থেকে তাকে আবার ফিল্ডে যদি বলি, তাহলে ফিল্ডে এই আমি এখন যে পোস্টে আছি এডিশনাল ডেপুটি কমিশনার, এই পোস্টে পদায়ন করে। আর অ্যাজ ইউজুয়াল যদি এই সমসাময়িক কি বলে একইভাবে যদি মন্ত্রণালয়ে যায়, তাহলে তার পোস্টটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তাহলে আমরা প্রথমে পেলাম হলো যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারপর থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আমি এখন যে পদে আছি এটি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের, আর আমার এমনি পদবি এখানে এডিশনাল ডেপুটি কমিশনার বা এডিসি বলে। এরপরে পরবর্তী প্রমোশনটা হবে ডিএস, ডেপুটি কমিশনার, সরি ডেপুটি সেক্রেটারি। এটি হলো মূলত পদবি, র্যাঙ্ক। এখন অনেকেই ভুল করে, যে মনে করে যে ডিএস হলে মনে হয় সে ডিসি হলো। ব্যাপারটা সেটা নয়। যখন তাকে যে কোনো জেলায় পদায়ন করবে ডিসি হিসেবে, তখনই শুধুমাত্র সে ডেপুটি কমিশনার, আদারওয়াইজ সে ডেপুটি সেক্রেটারি। তারপরে এখান থেকে প্রমোশন পেয়ে সে হবে জয়েন্ট সেক্রেটারি বা যুগ্ম সচিব, তারপরে অ্যাডিশনাল সেক্রেটারি বা অতিরিক্ত সচিব। এরপর সরকার যখন মনে করবে যে এই অ্যাডিশনাল সেক্রেটারিকে কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া দরকার, তখন তিনি সচিব হিসেবে সরকারে নিযুক্ত হবেন। এটি হলো আমাদের এই চাকরির টায়ার। আমি আর ওইদিকে যাচ্ছি না। এখন এই ডিসি পোস্টের আবার তিনটা রূপ আছে। একটি আছে ডেপুটি কালেক্টর, ডেপুটি কমিশনার এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট। আমি জাস্ট এই স্যার যেটি বলেছেন যে জাস্ট ছুটি না পাওয়ার কারণে স্যারের বিয়ের ডেট চেঞ্জ করতে হয়েছে, সেই কাজের পরিধিটা বোঝানোর জন্য আমি তিনটা পদেরই আমি একটু একটু করে কাজের সিনপসিস আমি একটু সবার সামনে তুলে ধরছি। যে প্রথমে যদি বলি যে ডেপুটি কালেক্টর, তো ডেপুটি কালেক্টর হিসেবে একটা কমন কাজ থাকে, যে এখানে লেখা আছে যে প্রভিশন অফ সেটেলমেন্ট অফ এগ্রিকালচারাল এন্ড নন এগ্রিকালচারাল কাস্ট ল্যান্ডস। আপনারা জেনে খুশি হবেন, এই কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে প্রায় 70,000 ভূমিহীনকে ঘর করে দিয়েছেন, যেটি মনিটরিং করছেন স্যার যেখানে আছেন এখন প্রাইম মিনিস্টার কার্যালয়, সেখান থেকে এই কাজটি মনিটরিং করেছেন। কিন্তু এটি বাস্তবায়িত হয়েছে মূলত এই আমাদের ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছি আমরা, তাদের মাধ্যমে। প্রায় 70,000, ক্যান ইউ ইমাজিন, একদিনে গৃহহীন, যাদের কোনো থাকার জায়গা নেই, যাদের কোনো নিজের কোনো বাড়ি নেই, হয়তো কেউ শ্বশুর বাড়িতে, কেউ আত্মীয় বাড়িতে, কেউ কারো বাড়িতে মানে কোনো একটা জায়গায় একটা ছাপড়া উঠিয়ে থাকে, তাদেরকে 70,000 মানুষকে ঘর দিয়েছে। এবং এই ঘর দেওয়ার জন্য যত পেপারস সরকারের পক্ষে কিন্তু ডেপুটি কমিশনার সবাইকে হস্তান্তর করেছে। তো এটি একটি আমি মনে করি যে আমাদের একটা মানসিক একটা শান্তির বিষয়, যে আমাদের হাত দিয়ে কিছু গরিব মানুষ, অসহায় মানুষ তারা উপকৃত হতে পারছে এই শুধুমাত্র এই পদে থাকার কারণে। তারপরে একটা আছে ল্যান্ড রেকর্ডস মেইনটেনেন্স এন্ড আপডেটস। এটা সবাই জানে যে এই দুই জরিপের মাঝামাঝি সময়ে এই ভূমি ব্যবস্থাপনার সকল দায়িত্ব ডেপুটি কালেক্টরের উপর ন্যস্ত। তার পক্ষে হয়তো এডিসি রেভিনিউ বা এসি ল্যান্ড বা ইউনো এরা কাজ করে, মূলত তিনি এটা দায়িত্বপ্রাপ্ত। এরপর আছে কালেকশন অফ নন ট্যাক্স রেভিনিউ অ্যান্ড সেন্ডিং দ্য রিলেটেড অ্যাজ ইউজুয়াল কাজ। এই যে ট্যাক্স পে ছাড়া যে রেভিনিউ গুলো, সেই রেভিনিউ গুলো আর্নিং ডেপুটি কালেক্টর করে থাকেন এবং যথাযথ কোডে সেটি জমা হয়ে থাকে। রিকভারি অফ পাবলিক ডিমান্ডস, এটাও একটা কাজ, যে সরকারের অনেক সংস্থা আছে যারা হয়তো লোন দিয়েছে, পরবর্তীতে সে লোন রিকভার করতে পারছে না, সেটির জন্য ডেপুটি কালেক্টরকে একটা আইন দিয়ে ক্ষমতা দেওয়া হয়েছে, এটা হলো পিডিআর অ্যাক্ট বলে। তো সেই পিডিআর অ্যাক্টের মাধ্যমে সেটি রিকভার করে থাকে। রিকুইজিশন অ্যান্ড অ্যাকুইজিশন অফ ল্যান্ড, এটা একটা ইন্টারেস্টিং। আমাদের স্যার প্রথমেই যে স্লাইডে করেছে যে ন্যাশনাল যে পলিসি বা ন্যাশনাল যে ডেভেলপমেন্ট, এডিপি, সবকিছুর সাথেই আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে যারা আমরা কর্মরত রয়েছি সিভিল সার্ভিসে, তারা সম্পৃক্ত। তার একটি বড় উদাহরণ হলো রিকুইজিশন এবং অ্যাকুইজিশন অফ ল্যান্ডস। যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক, যে কোনো রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে গেলে জমির প্রয়োজন হতে পারে, এবং সেই জমিটা শুধুমাত্র ডেপুটি কালেক্টরের
ক্ষমতা সেটাকে অ্যাকুইজিশন করে সেই সংশ্লিষ্ট যে প্রত্যাশী সংস্থা থাকবে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য এই যে বড় বড় পদ্মা সেতু হচ্ছে, তারপরে যে বিভিন্ন জায়গায় দিয়ে রেল রাস্তা রেল হচ্ছে, বা কোনো একটা নতুন ইউনিভার্সিটি হবে, বা খুলনা ইউনিভার্সিটি যদি এখন বর্তমানে যে জায়গা আছে যদি এক্সটেনশন লাগে সেখানেও কিন্তু তখন প্রত্যাশী সংস্থা খুলনা ইউনিভার্সিটি হবে এবং এই ডেপুটি কালেক্টর সেটাকে অ্যাকুইজিশন করে দিবে সেই ইয়াটা ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য। তো এটি গেল কালেক্টর হিসেবে। আরেকটা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে। আমি এত ডিটেলস এখানে ঢুকছি না। এই একটা জেলার আইন শৃঙ্খলা কমিটির হেড হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেটিও ডেপুটি কমিশনার। সুতরাং সে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা বা সকল দপ্তর সকল বাহিনীর সাথে কোঅর্ডিনেট করে একটা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সাধারণত স্বাভাবিক রাখার জন্য কাজ করে থাকে। আমি ডিটেলস এখানে গেলাম না। আরেকটি আছে হলো ডেপুটি কমিশনার অফ রেসপন্সিবিলিটিস অফ ডেপুটি কমিশনার। তো এখানে একটি জেলায় যত দপ্তর থাকে যত সংস্থা থাকে বেশিরভাগ দপ্তর এবং বেশিরভাগ সংস্থার সাথেই তাদের কার্যক্রম নিয়ে কোঅর্ডিনেশন করার জন্য এখতিয়ারভুক্ত ডেপুটি কমিশনার। এবং এর জন্য তোমার প্রত্যেক মাসে একটি করে সমন্বয় সভা হয়ে থাকে, সেই সভা চেয়ার থাকে ডেপুটি কমিশনার। অর্থাৎ এই 24/7 যে কাজ করতে হয় তার একটি মূল কারণ হলো কাজের এত ডাইভার্সিটি থাকার কারণে। তো আরেকটি ছিল সোশ্যাল স্ট্যাটাস আমাদের বা সোশ্যাল ক্যাপিটাল। আমি যদি বলি যে আমাদের চাকরিতে আমাদের প্রথম যে ইটা ছিল যে হোয়াই আমরা কেন এখানে আসব, তার একটি হলো যে আমি অন্য সার্ভিসে গেলে আমার যদি বেতন বা আমার আয় বা যেটাই বলি না কেন যতই হোক না কেন কিন্তু এই সোশ্যাল ক্যাপিটালটা কিন্তু এই সার্ভিসে রয়েছে। এটি দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকজন যে আজকে শ্রদ্ধেয় বক্তা শামীম স্যার, স্যারের একেবারে চাকরির শুরুতে স্যার যখন মনে হয় ইউনো ছিল তখন একটি প্রোগ্রামে জাতীয় প্রোগ্রামে স্যার সালাম নিচ্ছে। তো আরেকটি ছবিতে দেখা যাচ্ছে যে স্যার কৃষি দিবসে স্যার হয়তো প্রধান অতিথি হিসেবে ওখানে উপস্থিত রয়েছে সেই বিষয়ক কার্যক্রম দেখার জন্য। তো এই চাকরির শুরুতে কিন্তু এই কার্যক্রমগুলো করেছে স্যার অনেক আগে, এটা 2008 সালে স্যাররা চাকরিতে ঢুকেছে, 2001 সালে চাকরিতে ঢুকেছে। একেবারে চাকরির শুরুর দিকে এই ধরনের সোশ্যাল যে স্ট্যাটাসটা সেটি এনজয় করা যায়। আমি মনে করি যে এই চাকরিতে আসার পেছনে এটিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাহাঙ্গীর, আমি একটু ফ্লোর চাই। স্যার ফ্লোর দাও আমাকে। আমি তো আগের স্লাইডে একটু বলতে চাই আর কি, আমাদের যারা এখানে শ্রোতা আছেন তাদের এখানে মূলত যেটি বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে যে আমরা দেশের জন্য অনেক কাজ করি এবং একই সাথে আমরা যে সম্মান এবং রেসপেক্ট সোসাইটির কাছ থেকে পাই সেটিও কিন্তু ইউনিক। আপনি যখন ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবেন তখন আপনি সকলের বাই চয়েস লিডার এবং অন্যান্য ক্যাডারদের আপনি গার্ডিয়ান। এটি কিন্তু আর অন্য কোনো সার্ভিসে পাওয়া যাবে না। আপনি দেখবেন এখানে প্রথম বাম দিকে যে ছবিটি আছে, এই ছবিতে আমার পাশে যে ভদ্রলোক আছেন আমার ঠিক মনে নেই নামটি এখন, উনি এগ্রিকালচার ক্যাডার অফিসার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে নিঃসন্দেহে অনেক মেধাবী একজন অফিসার। উনি কিন্তু তার চাকুরির শেষ মুহূর্তে এসে উপজেলা এগ্রিকালচার অফিসার হয়েছেন। পাশাপাশি চিফ গেস্ট যিনি, তিনি কিন্তু চাকুরির শুরুতেই এই পদবি অর্জন করেছেন এবং এই পদবি অর্জন করে তিনি সিনিয়র যতজন বয়োজ্যেষ্ঠ আছেন শুধু বাই ভার্চু অফ হিজ পোস্ট তিনি সকলের কিন্তু লিডার, বাই চয়েস লিডার। আমি এটাকে মিন করতে চেয়েছি এখানে। ঠিক আছে জাহাঙ্গীর, তুমি ক্যারি করো। স্যার আচ্ছা, এটি গেল আমাদের কাজের চয়েস। আরো হোয়াই আছে, মানে কেন আমরা এখানে আসব। এখন আমরা যদি এই চাকরিতে যারা আমরা টেকনিক্যাল ক্যাডারের মানে টেকনিক্যাল লাইনে লেখাপড়া করেছি, ইউআরপি ডেফিনেটলি একটা টেকনিক্যাল সাবজেক্ট, সবাই স্বীকার করে। তো এখানে কিন্তু যারা পরবর্তীতে হায়ার স্টাডি কন্টিনিউ করতে চায় তাদের জন্য কিন্তু প্রচুর সুবিধা রয়েছে, প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। তার মধ্যে একটি হলো যে আমি প্রথমেই বলেছি যে স্কলারশিপ। আমাদের এই গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য বেশ কিছু স্কলারশিপ এখন সরকারের তরফ থেকে বা অন্যান্য যে বাংলাদেশের যে বন্ধুপ্রতিম বিভিন্ন রাষ্ট্র রয়েছে সেসব রাষ্ট্র থেকে অনেক স্কলারশিপ অফার করা হয়ে থাকে। এবং ইন্টারেস্টিং হলো যে এইসব কি বলে স্কলারশিপের ক্ষেত্রে আমাদের আলাদা একটা বেনিফিট হয়তো দেয়া, বেনিফিট ঠিক বলবো না,
একটা কোটা সিস্টেম রয়েছে, যেখানে এত পার্সেন্ট অ্যাডমিন ক্যাডার বা এত পার্সেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি, নট অ্যাডমিন ক্যাডার, গভর্নমেন্ট এমপ্লয়িরা এখানে অ্যালাউড। আমাদের একটি প্রথমে যদি বলি স্ট্রেংথেনিং গভর্নমেন্ট অফিসিয়াল, এটি নামটা অনেক বড়, আমি সংক্ষেপে বলেছি। আমি মূলত এই স্কলারশিপের অধীনেই আমি ইউকে থেকে এই মাস্টার্সটি করে এসেছি। তারপরে পিএম ফেলোশিপ একটি স্কলারশিপ রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে এটি দেওয়া হয়ে থাকে। এখানেও যারা গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে তাদের জন্য আলাদা একটি কোটা রয়েছে। জেডিএস স্কলারশিপ, জাপান ডেভেলপমেন্ট স্কলারশিপ রয়েছে। এখান থেকেও অনেকেই আমাদের সার্ভিসে আছে যারা হায়ার স্টাডিজ করে এসেছে। অসেড স্কলারশিপ রয়েছে। তারপরে হার্ভার্ড হ্যাম্পারি যে স্কলারশিপ রয়েছে, এটা সম্পর্কে অবশ্য আমি খুব কিছু জানি না, স্যার জানে মনে হয় এটা সম্পর্কে। তো এই যে স্কলারশিপ গুলো যদি কেউ তার কন্টিনিউ করতে চায়, লেখাপড়া কন্টিনিউ করতে চায়, তাহলে এখানে সুযোগ রয়েছে। এবং আগে যেটি ছিল যে লেখাপড়া করতে যাওয়ার জন্য স্টাডি লিভ প্রয়োজন পড়তো, আমি যদি ভুল না করে থাকি, বর্তমানে স্টাডি লিভের জন্য যদি আমরা স্কলারশিপ বা কোনো ম্যানেজ করতে পারি এইসব স্কলারশিপের অধীনে, তাহলে আমাদের কিন্তু ডেপুটেশন দিয়ে দেয়, অর্থাৎ এই দেশে আমার স্যালারিটি থাকবে, পাশাপাশি আমি স্টাডি করে আসব। তো এটিও একটি আমি মনে করি অপরচুনিটি আমাদের এই সার্ভিসে আসার জন্য। আমি মনে করি যে পুল ফ্যাক্টর হিসেবে এটি একটি ক্রাইটেরিয়া হতে পারে। এরপরে রয়েছে আরো অনেক ফ্যাসিলিটিস রয়েছে, সেগুলো তো আমি বললাম না। লোকাল ট্রেনিং অ্যান্ড স্টাডিজ, এবং প্রতিনিয়ত বিভিন্ন ট্রেনিং এবং বিভিন্ন শর্ট ট্রেনিং, লং ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে গড়ে তোলা হয়ে থাকে। তো এটিও আমি মনে করি যে খুব ইম্পর্টেন্ট। স্যার, এটা কি আপনার বলার কথা ছিল নাকি? আমি তো বলে ফেলছি মনে হচ্ছে। লিয়েন ফ্যাসিলিটিস, তো এটাও একটি ইন্টারেস্টিং বিষয় যে লিয়েন হলো, এটা সম্পর্কে সবার ধারণা আছে কিনা, আছে মনে হয়, তারপরে বলি। লিয়েনের ব্যাখ্যাটা যদি এভাবে করি যে আমি যে জবে আছি, তো এখান থেকে আমি কিছুদিন অন্য একটা জবে চলে যাব, বাট আমার এই পোস্টটি হোল্ড করব, আমি এই পোস্টটি আমার থাকবে, এরকম একটা গ্যারান্টি নিয়ে আমি যখন অন্য একটা অর্গানাইজেশনে জব করতে যাই, সেই সময়টাকে বলা হয় লিয়েন বলা হয়ে থাকে। তো আমাদের এই সার্ভিসে থেকে অনেকেই কিন্তু এই লিয়েনের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টস, তারপর এডিবি প্রজেক্টস, ইউএন প্রজেক্টস, ইউনাইটেড নেশনের বিভিন্ন প্রজেক্টস, এবং সেক্রেটারিয়েটস টু ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল অর্গানাইজেশনস, এই বিভিন্ন অর্গানাইজেশনসে এই লিয়েন ফ্যাসিলিটিস এর মাধ্যমে আমরা জব করতে পারি। যদি আয়ের কথা বলি, সেখানে এটাও নেগোসিয়েশন করে আমরা যেভাবে নিতে পারি আর কি। এটা আমি হয়তো বোঝাতে সক্ষম হইনি। অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ প্রাইভেট জব, বাট আমি 3 বছর বা 4 বছর পরে আমি আবার ফিরে এসে আমার সেই পোস্টে আমি হোল্ড করবো, মূলত এটি। আমি একটু সাপ্লিমেন্ট করি। স্যার আমার সুযোগ হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে কাজ করেছি আমি বেশ কিছুদিন লিয়েন নিয়ে। লিয়েনের সুবিধাটি হচ্ছে যে একটি উচ্চ বেতনে চাকরি করার সুযোগ ঘটে লিয়েনের মাধ্যমে। সাধারণত যদি ওয়ার্ল্ড ব্যাংকের কোনো প্রজেক্টে বা এডিবির কোনো প্রজেক্টে কাজ করা যায়, তখন আমরা যে বর্তমানে যে বেতনটি পাই, এই বেতনের প্রায় 4 থেকে 5 গুণিত হারে টাকাটা পাই। কিন্তু শর্ত হচ্ছে যে সরকার আমার চাকরি অক্ষুণ্ণ রাখবে। আমি বর্তমানে যে বেতন পাই, সেই বেতনের একটা সার্টেন পোর্শন আমাকে সরকারকে জমা দিতে হবে, এবং বর্তমান বেতনটা আমার জন্য হেল্ড আপ থাকবে। এছাড়া আরো কিছু আমাদের সুযোগ আছে, যেমন সার্ক সেক্রেটারিয়েট আছে, তারপরে বিভিন্ন রিজিওনাল প্ল্যাটফর্ম আছে, D8 আছে, এরকম অনেক সেক্রেটারিয়েট আছে ইন্টারন্যাশনালি। এখানেও কিন্তু আমাদের সার্ভিস হোল্ডার, বিসিএস অ্যাডমিন ক্যারিয়ার অফিসাররা জব করার সুযোগ পান। আমি এটাই মিন করেছি। জাহাঙ্গীর প্লিজ। এরপর ফরেন পোস্টিং, এই সার্ভিসে আসার পরে এখানে আমি কয়েকটি নাম দেখিয়েছি, যে মিনিস্টার, কনসুলার, ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি। তো এটা আমি জাস্ট দ্রুত বলে যাচ্ছি যে আমাদের বিভিন্ন দেশে যে হাই কমিশন রয়েছে বা অ্যাম্বাসেডর রয়েছে, সেসব দেশে আমাদের আগে আমাদের একটা ধারণা ছিল যে আমাদের শুধুমাত্র ফরেন ক্যাডারের যারা, তারাই মনে হয় ওইসব অর্গানাইজেশনে বা ওইসব জায়গায় পোস্টিং পায়। কিন্তু আমাদের এই অ্যাডমিন ক্যাডার থেকেও এই পোস্টগুলোতে সাধারণত পদায়ন করা হয়ে থাকে। তবে তার জন্য আমাদের আবার এই অ্যাপ্লিকেশন করতে হয় বা কিছু ক্রাইটেরিয়া অর্জন করতে হয়। সেই ক্রাইটেরিয়া অর্জন করার পরে কনসুলার, ফার্স্ট সেক্রেটারি
এবং সেকেন্ড সেক্রেটারি এবং আদার্স কিছু জায়গা রয়েছে, সেখানে আমাদের যাওয়ার সুযোগ রয়েছে স্যার। হ্যাঁ জাহাঙ্গীর, থ্যাংক ইউ। এখানে কিছু পদ আছে আমাদের জন্য নির্ধারিত, কাউন্সিলর, মিনিস্টার এবং ফার্স্ট সেক্রেটারি পদে। যেমন লেবারের একটি পদ আছে প্রতিটি দূতাবাসে, যেখানে আমাদের লেবাররা যান। তারপরে কমার্শিয়াল কাউন্সিলর আছে, ইকোনমিক কাউন্সিলর আছে। এই পদগুলি আমাদের ক্যাডার অফিসারদের জন্য নির্ধারিত, আমাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে আমাদের যেতে হয়। ধন্যবাদ। আচ্ছা, ডিসেন্ট লাইফ, এটা অবশ্যই আমরা সবাই চাই, এটা চাওয়াটা মানে দোষের কিছু নয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমাদের পে স্কেল, আমি যখন চাকরিতে ঢুকি, স্যার হয়তো আরো অনেক কমে ঢুকেছিল, আমি যখন চাকরিতে ঢুকি তখন আমাদের বেতন স্কেল ছিল ৬,৮০০ টাকার স্কেল, সব মিলিয়ে ১১,০০০ টাকা পেতাম। স্যার আরো কম না ৪৩০০ টাকার স্কেলে মনে ঢুকছিলেন স্যার, বা সংসার চলতো না, বাবার কাছ থেকে ধার করতাম স্যার এরকমই। তো আমরা তো বর্তমানে তারপরে আমি পরেরটা হলো মনে হয় কত ২২,০০০ টাকার স্কেল হলো মনে হয়, মানে এভাবে বৃদ্ধি পেয়ে বর্তমানে সেটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে দাঁড়িয়েছে আমাদের। তো যদি কেউ সুন্দরভাবে বসবাস করতে চায় তাহলে আমি মনে করি যে বর্তমান যে আমাদের স্যালারি স্ট্রাকচার, আগে অনেকেই আমাদের চাকরিতে আসতে চাইতো না বেতনের কারণে, যে বেতন একেবারে কম। আমি প্রাইভেট চাকরি করলে অনেক বেতন পাচ্ছি, সরকারি চাকরিতে মাত্র ৬,৮০০ টাকার স্কেলে যাবো, ১১,০০০ টাকা বেতন হবে না। তো সেটিও এখন আমি মনে করি যে বর্তমান সরকার সেই আমাদের অভাবটি পূরণ করেছে। এটি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমরা সবসময় দেই। তো যে পে স্কেল ২০১৫ এটি হওয়ার পরে এটি আমাদের মানে মনে করি যে আমাদের পরিবারের স্বচ্ছন্দ ফিরে এসেছে। জাহাঙ্গীর, ধন্যবাদ। তোমাকে একটু কমপ্লিমেন্ট করি আর কি এই ক্ষেত্রে। সেটি হচ্ছে যে আমি কোন জবে যাবো সেটি ডিপেন্ড করছে আসলে আমি আর্থিক বেনিফিট কি পাবো সেটির উপরে। ডেফিনেটলি আমরা আগে যতগুলা কথাই বলেছি না কেন, সবগুলাই ছিল আমরা ন্যাশন বিল্ডিং এ কাজ করি, আমরা জাতিকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে, এবং একই সাথে সোশ্যাল একটা স্ট্যাটাস পাওয়ার সুযোগ আছে। কিন্তু আমাদের আসলে পেটে যদি খাদ্য না থাকে তাহলে এই জবের প্রতি কেউ আকৃষ্ট হবে না। আমরা বোকার একটু আকৃষ্ট হয়ে গিয়েছিলাম। তার একমাত্র কারণ ছিল অন্যান্য জবের ক্ষেত্রে অভিজ্ঞতা লাগে, বিসিএস অ্যাপ্লাই করার জন্য কোনো অভিজ্ঞতার বাড়াই লাগে না। ফলে যেটা হয় যে পরীক্ষা দিয়ে যদি পাশ করা যায় তাহলে বিসিএস জব পাওয়া যায়। কিন্তু আলটিমেটলি এখন যেটা হয়েছে, প্রাইভেট সেক্টর যে কোনো জবের তুলনা যদি আমি বিসিএস এর সাথে করি, ডেফিনেটলি এখন পে স্ট্রাকচারটা এত বেশি ভালো যে প্রাইভেট সেক্টরে এখন আর মেধাবীরা ওইভাবে যান না, সকলেই এখন সরকারি জবের প্রতি আকৃষ্ট হন। এটি একটি বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম সরকারি কর্মকর্তারা যখন মিনিস্ট্রিতে পদায়ন হয় তখন আমাদের প্রচুর বিভিন্ন কাজে, সরকারি কাজের দায়িত্ব নিয়ে আমাদের অনেক সময় ফরেন ট্রিপের সুযোগ ঘটে। এটি একটা এক্সপোজার, এই এক্সপোজারটা আবার সকল সার্ভিসের মানুষের মধ্যে হয় না। তৃতীয় একটি বিষয় হচ্ছে আমরা অনেকগুলো বোর্ডে কাজ করতে পারি, আমাদের মিনিস্ট্রি রিলেটেড বেশ কিছু বোর্ড থাকে, ইন্ডিপেন্ডেন্ট বোর্ডে আমরা কাজ করতে পারি, সেখান থেকেও আমাদের একটা হ্যান্ডসাম কি বলা যায় ওটাকে সিটিং অ্যালাউন্স আসে। অনেকটা ওই যে আমাদের ডিসিপ্লিন হেড বলতে পারবেন, ওনাদের যে ছাত্রদের পরীক্ষার খাতা দেখার মতো যেমন একটা আর্থিক প্রণোদনা পাওয়া যায়, হ্যাঁ ঠিক ওই টাইপের আমাদের এক্সট্রা এডিশনাল কিছু কাজে আমাদের কিছু প্রণোদনা থাকে। সবচেয়ে ইন্টারেস্টিং যে দুটো বিষয় সেটি হচ্ছে হোম লোন। আমি একটু ক্রেডিট নিয়েই ফেলি জাহাঙ্গীর, এটি হচ্ছে আমার ব্রেন চাইল্ড। যে এই যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতো 5% যেটা ব্যাংক রেট আর কি এখন 4%, এইটার মাধ্যমে আমরা হোম লোনের সুবিধা পাই, ৭৫ লক্ষ টাকা লোন পাই। তো এর ফলে ভবিষ্যতে আমার মাথা গোজার ঠাঁই কি হবে আফটার রিটায়ারমেন্ট ফ্রম দিস জব, সেই নিশ্চয়তা কিন্তু আমরা এখন পেয়ে গেছি। এবং আমরা অত্যন্ত উদার, আমরা একেবারে স্বার্থপর না, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এটা দিয়েছি এবং এটাও আমার হাতে দিয়েছি। আমার মনে হয় আমাদের ডিসিপ্লিন হেড বলতে পারবেন। আচ্ছা, আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে একটা ডিসেন্ট লাইফ লিড করার জন্য আসলে দরকার আমাদের গাড়ি আর বাড়ি, তাই তো? সহজ কথায় বললে গাড়িরও একটি লোনের ব্যবস্থা আছে এবং আমরা উপসচিব হওয়ার পরে এই গাড়ির লোনটা অ্যাভেল করতে পারি। গাড়িটির রক্ষণাবেক্ষণ এবং গাড়ির চালকের বেতনও সরকার দেন। আমি সরকারি কোনো যদি গাড়ি বা যানবাহন ব্যবহার না করি তখন আমি লোনটার জন্য যোগ্য বিবেচিত হই এবং এই লোনটা নেওয়ার ফলে আমার একটা ব্যক্তিগত সম্পদও যেমন হয়, ভবিষ্যতে মাথা গোজার একটি ঠাঁইয়েরও নিশ্চয়তা ঘটে। ফলে এই জবে আসার জন্য ব্যক্তিগত যে সুযোগ সুবিধার বিষয় সেটি এই স্লাইডে জাহাঙ্গীর খুব সুন্দরভাবে লিখে ফেলেছে। এমন হয় জাহাঙ্গীর নেক্সট স্লাইডে যেতে পারো তুমি। আচ্ছা, এতক্ষণ হলো যে কেন আসবো, তো আমি এটা একটু ব্যাখ্যা করি স্যার। এটা আমি
একটু ধীরে ধীরে বলবো, কারণ এটা আমার যখন 2008 সালে যখন এই বিসিএস এ প্রথম ঢুকি, তখন এই তুহিনদের ব্যাচ বা তার পরের ব্যাচ অনেকেই ছিল। যখন আমার রিটেনে হয় এবং ভাইবার যখন সিলেক্ট হই, তখন অনেকে আমাকে এই প্রশ্নটি করতো যে ভাই বিসিএস এর জন্য প্রিপারেশন কেমনে নিব, কিভাবে নিব। তো তখন থেকেই আমার একটা অবজারভেশন ছিল যে, এবং আমি চাই বিশেষ করে আমাদের ইউআরপি ক্যাডার, ইউআরপি সাবজেক্টে যারা আছে তারা যেন বেশি বেশি আমাদের এই জবটাতে আসে, সেটি অ্যাডমিন হোক, পুলিশ হোক, বা যে কেন ক্যাডারই হোক না কেন, আসে। এর প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে আমাদের গ্রুপটা বড় হয়। আমরা এখনো খুব ছোট। আমরা কোথাও যদি পাই যে খুলনা ইউনিভার্সিটির কোন একটা স্টুডেন্টকে, তাহলে হ্যাপি হই। আর যখন পাই যে না, আমাদের খুলনা ইউনিভার্সিটি ইউআরপি ডিসিপ্লিনে কাউকে পেয়েছি, তখন আমরা খুব আরো বেশি হ্যাপি হই। এই জন্য আমাদের এখানে যারা ছোট ভাই যারা শুনছো, সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে এই অংশটা একটু ভালো করে শোনার জন্য। তো যদি বলি যে কিভাবে আসবো আমরা এখানে, এই বিসিএস এর প্রস্তুতিটা আমরা কিভাবে নিব, তো আমি বলবো যে নিজে নিজে প্রস্তুতি নিতে হবে, নিজেকে এবং বিসিএস এর প্রশ্নটা কিভাবে হয়, একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন হয় এবং ভাস্ট লেখাপড়া, মানে কোনো সিলেবাস নেই, এটা কোনো সিলেবাস নেই। পুরা ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত যা পড়েছি সবকিছু এর সিলেবাস। এবং পরবর্তীতে আমি 2 নম্বর যেটা বলছি, জেনারেল নলেজ। তো এই জেনারেল নলেজ হলো যে সব, যদি এটা বাংলা করা হয় সাধারণ জ্ঞান, কিন্তু আমি মনে করি যে সবচেয়ে অসাধারণ জ্ঞান হলো সাধারণ জ্ঞান। এমন এমন জিনিস যেগুলো খুব কনফিউজিং, কিন্তু সেগুলো মনে রাখতে হয়, খুবই ক্রিটিক্যাল এবং একটু পরিশ্রম করতে হয়। তো এগুলো সাধারণত আমরা যারা ইউআরপিতে পড়ি, এইদিকে আমাদের একটু মানে একটু কি বলবো অনীহা রয়েছে। আমরা ইউনিভার্সিটিতে ওই চাপা মেরা লিখে লিখে অভ্যস্ত হয়ে, মানে এইদিকেও মনে করি যে আমরা চাপা মেরেই মনে হয় করে যাব। তবে এখানে আমার কাছে মানে একটু পরামর্শ হলো যে না, শুধুমাত্র চাপা না, চাপা অবশ্যই আমাদের একটা ক্রেডিট, আমাদের একটা গুণ, আমাদের একটা কোয়ালিটি, যেটা আমাদের রিটেন পরীক্ষার জন্য কাজে লাগে। সেটা বাট প্রিলিমিনারিতে টেকার জন্য প্রাথমিকভাবে পরিশ্রম করতে হয়। আমি স্যার এখানে 1 মিনিট একটু শুনছি যে আমি বিসিএস এ কিভাবে আসলাম। তো আমার মনে আছে, আমি পাশ করে বেরোনোর পরে আমি এই কারণ বাজারে জিএসআরসি নামক একটা প্রতিষ্ঠান ছিল জিআইএস এর উপর, সেই প্রতিষ্ঠানে চাকরি করতাম। তখন মনে হয় বেতন দিত, মানে ঢুকছিলাম আর কি প্রজেক্টে, আমাদের বন্ধু বান্ধব ছিল, ওদের সাথে ঢুকছিলাম, এই ম্যাপ ডিজিটাইজ করতাম। মনে হয় মাসে 6,000 না 7,000 টাকা বেতন দিত, কিন্তু সকাল 9টায় ঢুকতাম, রাত 9টায় বের হইতাম। তো এভাবে কিছুদিন যাওয়ার পর, 3-4 মাস যাওয়ার পরে আমার মনে হলো যে এই চাকরি করলে পরে আমার আসলে ভবিষ্যতে আর কোথাও কিছু করা হবে না। তো আমার বড় ভাই ছিল, বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছিল, ওর সাথে থাকতাম আমি। তো তারপরে ভাইয়ের কাছে বলার পর ভাই বললো যে তুই চাকরি বাকরি বাদ দিয়ে তুই আমার সাথে থাক, আর হলো এই আমার বই পড়া শুরু কর। এই হলো প্রথম বিসিএস এর জন্য আমার স্টার্টিং। তার আগে এই জেনারেল নলেজ কি বা বিসিএস এর কোন চাকরি কিভাবে কি করতে হয়, এগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তো তারপর পড়লাম, পড়ে পড়ে দেখলাম যে ভালোই লাগছে, খুব আনন্দ লাগছে, খুবই মজা লাগতেছিল এই জেনারেল নলেজ পড়তে পড়তে, খুব ভালো লাগতেছিল। এবং পরবর্তীতে দেখা যায় যে অল্প কয়েকদিনের মধ্যে আমি সেটি আয়ত্ত করতে পারি। তো যে জিনিস আনন্দ নিয়ে পড়া হয়, সেই জিনিস অবশ্যই দ্রুত আয়ত্ত করা যায়। তার একটা উদাহরণ হলো আমি। তো যাই হোক, এটি হলো আমার অভিজ্ঞতা ছিল। তারপরে যাই হোক প্রথম বিসিএস হয়ে গেল, আল্লাহর মানে অশেষ কৃপা এবং ভাগ্যে ছিল, তাই হয়েছে। তাহলে প্রথমে যদি বলে প্রিপেয়ার ইয়োরসেলফ, মানে তোমাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যে আমি বিসিএস এ আমি করব, অ্যাপ্লাই করব, আমি বিসিএস এর জন্য ট্রাই করব। এবং জেনারেল নলেজ পড়তে হবে, প্রচুর পরিমাণে জেনারেল নলেজ গ্যাদার করতে হবে, পত্রিকা পড়তে হবে, রেগুলার আপডেটেড থাকতে হবে পত্রিকা পড়ে পড়ে। তারপরে এখানে একটা বলা আছে যে নিউজ, বোথ বাংলাদেশি এবং যে ইন্টারন্যাশনাল যে চ্যানেলগুলো রয়েছে, বিবিসি, সিএনএন বা আদার্স যেগুলো রয়েছে, সেগুলো আমাদের দেখতে হবে। কারণ এই আমি আগেই বলেছি যে এর কোনো সিলেবাস নেই আমাদের বিসিএস এর পরীক্ষার জন্য। ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব বিষয়ে প্রত্যেকটা স্টেপেই প্রশ্ন থাকবে, প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা, 3টে স্টেপেই এই মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব টাইপের প্রশ্ন, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, গণিত, সব টাইপের প্রশ্ন আসতে পারে। সুতরাং এই বিষয়ে নিজেকে প্রস্তুত করতে হবে। আর অ্যানালাইটিক্যাল রাইটিং স্কিল,
এবং আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি যে উই আর গুড এট দিস, মানে আমরা এই বিষয়ে কিন্তু আসলে দক্ষ লেখার ক্ষেত্রে। আমাদের রিটেনে যেটি খুবই হেল্পফুল হবে, এবং আমার বিশ্বাস যে আমরা যদি প্রিলিমিনারিতে কেউ আমাদের অ্যালাউ হয়, তো রিটেনে অ্যালাউ হবে না এরকম সংখ্যা আমাদের খুবই কম। তো এটি আমাদের একটা বড় স্ট্রেংথ। তো আমরা সেই হিসেবে এইদিকে আমরা অগ্রসর হতে পারি। এটা একটা প্রশ্ন যে হোয়েন। তো বেশ কিছুদিন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখনই একটা বই সবচেয়ে বেস্ট সেলার ছিল বাংলা ইন্ডিয়ান একটা রাইটারের, শিব খেরা, যে ইউ ক্যান উইন, এই একটা বই ছিল। তো ওই বইতে একটা মানে কি বলবো, একটা প্রশ্ন ছিল আর কি, যে কবে, কখন, কোথায়। যদি তুমি এটাকে নিজেকে প্রশ্ন করো, তাহলে এর সবচেয়ে বেস্ট অ্যান্সার হলো যে আজ, এখন, এইখানে। ঠিক আছে? তো আমি কালকের থেকে শুরু করব এটা বলে কোনো কথা নেই। তো আমি মনে করি যে, এবং আমি পরবর্তীতে সুযোগ হয়েছে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ছেলেপেলের সাথে একসাথে পাবলিক লাইব্রেরিতে পড়া। তো তাদেরকে আমি দেখেছি যে যখন ফার্স্ট ইয়ারে ঢুকে তখন থেকে তাদের সাথে এই বিসিএস এর প্রস্তুতিমূলক যে বইগুলো আছে সেই বইগুলো তাদের সাথে থাকে। এবং যেহেতু এটা একটি কম্পিটিটিভ পরীক্ষা, সুতরাং এই কম্পিটিটিভ পরীক্ষায় যদি তুমি অ্যালাউ করতে চাও, যদি তুমি তোমাকে উইন করাতে চাও, তাহলে ডেফিনেটলি তোমাকে আজকে থেকে প্রস্তুতি নিতে হবে। এবং তোমার যে কাউন্টার পার্ট যারা রয়েছে, যারা পরীক্ষা দিবে, এই 4 লাখ 5 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিবে, তাদের মধ্যে থেকে মাত্র 2000-3000 ছেলে মেয়েকে হয়তো নিবে। তো সেখানে যদি তুমি অ্যালাউ করাতে চাও, তাহলে তোমাকে আজকে থেকে প্রস্তুতি নিতে হবে। তোমার রেগুলার যে লেখাপড়াটি রয়েছে ইউনিভার্সিটির, যে অ্যাসাইনমেন্ট রয়েছে, ওগুলা আমাদের ডিপার্টমেন্টাল হেড রয়েছে, সে একটু ছাড় দিবে, নাম্বার দিয়ে দিবে, সমস্যা নাই। কিন্তু এই বিশেষের জন্য তোমাকে আজকে থেকে প্রস্তুতি নিতে হবে। এখানে আরেকটা সুবিধা আছে, আমি স্যার একটু আপনার অনুমতি নিয়ে বলি, যে যদি বাই চান্স সবাই যে বিসিএস এর চাকরিতে এই ক্যাডারে আসতে হবে, এটাই হইতে হবে, নট নেসেসারি। এই প্রিপারেশনটা নিলে তোমাকে অন্যান্য যে চাকরিগুলো রয়েছে বা অন্যান্য যে কোনো জায়গায়, সেখানেও কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে হেল্প করবে। তো আমাদের সেই প্র্যাকটিস এখন আছে কিনা আমি জানি না, বাট আমি মনে করি যে আমাদের জুনিয়র ছোট ভাই যারা রয়েছে তাদেরকে এইটা একটা মানে $1 মিলিয়ন কোশ্চেন, যে হোয়েন, এবং $1 মিলিয়ন অ্যান্সার হলো ফ্রম টুডে। স্যার এখানে আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম স্যার। তুমি কন্টিনিউ করতে পারো। আমার কাছে জিজ্ঞেস করো যে হোয়েন কখন প্রিপারেশন নিবে, তুমি তো আজকে থেকে নিতে বলেছো, কিন্তু আমার স্টোরিটা অন্য ধরনের। আমি বিসিএস এর প্রিপারেশন নিয়েছি ক্লাস 6-এ। ডু নো? তখন আমি বিসিএস জানতাম না, অ্যাডমিন ক্যাডার জানতাম না, ম্যাজিস্ট্রেট জানতাম না, আই ডোন্ট নো এনিথিং। বাট কি হলো, আমার বাবা আমাকে একটা ভূগোলের বই কিনে দিলেন। কোথায় ভূগোলের বই না, একটা মানচিত্রের বই কিনে দিলেন। সারা ওয়ার্ল্ডের অ্যাটলাস ছিল ওখানে, ওয়ার্ল্ড অ্যাটলাস। এবং ওই অ্যাটলাসের মধ্যে খুব চমৎকার চমৎকার কিছু জিনিস ছিল, স্ট্যাটিস্টিক্স ছিল, যেমন কোথায় কয়লা বেশি উৎপাদন হয় সেখানকার মানচিত্র, কোথায় বেশি তামা উৎপাদন হয়, বাণিজ্যিক ভূগোল যেটাকে বলে আর কি, কমার্শিয়াল জিওগ্রাফি। তো আমি সারা দিন রাত ওখানে পড়ে থাকতাম। বিলিভ মি, আমার মা কতবার এসে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে ওটা, নিয়ে বলছে আজকে পড়াই দিব, তুই একাডেমিক পড়াশোনা করিস না, তুই কি একটা বই নিয়ে পড়ে থাকিস। কিন্তু যত পড়তাম তত আমি কল্পনার রাজ্যে ভেসে যেতাম। এবং ক্লাস 6-এ যে আমার ওই প্রিপারেশনটা নিয়ে আরম্ভ হয়েছে, বুঝছো, তারপরে আমি কেমন যেন আমার মনে হলো যে ভূগোলে আমি খুব ভালো একটা ওস্তাদ মানুষ হয়ে গেলাম। ক্লাস 10-এ যখন যাই, তখন আমার টিচার আমাকে বলতো যে ভূগোল আমি পড়াবো না, ও পড়াবে। হ্যাঁ, তো এরকম একটা সেলফ কনফিডেন্স গ্রো করে। তখন থেকে আমি বুঝতে পারতাম যে জেনারেল নলেজের মানে যে দক্ষতা, সেই দক্ষতাটা আমার যথেষ্ট হয়েছে, কিন্তু আমি তাতেও পরিতৃপ্ত না। আমি আরো অন্বেষণ করি। আমি যেখানে জেনারেল নলেজের বই পাই, বড় বড় গাইড বই পাই, আমি কিনে ফেলি, এবং স্ট্যাটিস্টিক্স গুলো মুখস্থ করা আরম্ভ করেছি জাস্ট ফ্রম ক্লাস 6। তো এটি আলটিমেটলি আমাকে খুব সাহায্য করেছে যখন আমি বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দিই। বিলিভ মি, আমার কোনো গাইড ছিল না, কারণ গাইড কিনতে যে টাকা লাগে তার থেকে তোমার টেবিল টেনিসের বল কেনার টাকা বেশি দরকার আমার। হ্যাঁ, অথবা ওই যে অনেক কিছু টুকটাক বাজে অভ্যাস ছিল, সেই অভ্যাসের জন্য বেশি টাকা দরকার আমার, গাইডের টাকা আমার বেশি দরকার নয়। আমার কোনো গাইড ছিল না, লিখিত পরীক্ষার এক্সাম কেমন হয় সেটা জানতাম না। শুধুমাত্র ইউআরপিতে পড়েছি, ফলে রাইটিং স্কিলটা ভালো ছিল, আর ক্লাস 6 থেকে যে প্রিপারেশন নিয়েছি তার জন্য এমসিকিউটা পাস করে গেছি। জাস্ট এই দুটো কম্বিনেশন। থ্যাংক ইউ। ফ্রম টুডে বলার কারণ হলো স্যার যে ওরা আর 6-এ ব্যাক করতে পারবে না, বাট যারা সুযোগ নেই। জি স্যার, এই জন্য স্যার যারা ওইটা করেনি তাদের জন্য আজকে থেকে শুরু করতে হবে। এক্স্যাক্টলি। স্যার
প্লিজ কন্টিনিউ। আচ্ছা, এখন এই 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 স্লাইডটিও স্যার সংযোজন করেছে যে আওয়ার স্ট্রেংথ, যেটা আমি অলরেডি আমাদের কথার মধ্যে কিছুটা বলে ফেলেছি আমি, যে আমরা এইখানে আসার ক্ষেত্রে আমাদের উপকারিতা কি, যে আমরা সবসময় বলে থাকি, এবং যখন থেকে যখন থেকে প্রথমে শুরু করি আর কি আমরা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে, তখন থেকে আমরা সিনিয়র ভাইদের কাছে শুনে থাকি যে ইউআরপি ইজ এ মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, এটা আর্টস না সায়েন্স না কমার্স, এগুলো বিভিন্নভাবে ধরে বিভিন্নভাবে আমাদেরকে বিব্রত করতো আর কি। আমার ধারণা সেই প্র্যাকটিস এখনো রয়েছে, যে এটা সিনিয়র ভাইদের জানানো আর কি, যে ইউআরপি যে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট। ডেফিনেটলি এখানে সোশ্যাল সায়েন্স পড়ানো হয়, এখানে গণিত পড়ানো হয়, এখানে C++ পড়ানো হয়। তো ডেফিনেটলি এটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, এবং আমি মনে করি যে প্রত্যেকটি জ্ঞানই আমাদের এই বিসিএস এ বা এই ধরনের কম্পিটিটিভ এক্সামে কম্পিট করার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করে। পরের আমি একটু সাবস্ক্রাইব করি, সেটি হচ্ছে যে তুমি যেটা বলেছো আমি ট্রুলি এটাও বিশ্বাস করি যে আমাদের প্রিলিমিনারি এক্সাম যদি কোনো ইউআরপি গ্রাজুয়েট পাস করে যায়, আমি নিশ্চিত সে রিটার্ন পরীক্ষা খুব ভালো করবে। ভালো করার দুটি কারণ, একটি হচ্ছে আমাদের মিডিয়া অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ। অন্যান্য বিশ্ববিদ্যালয় সাধারণত ইংরেজিতে পরীক্ষা দিবে না বিসিএস রিটার্নটা। আমি রিকোয়েস্ট করব যারা বিসিএস দিতে চায় তারা সকলেই যেন ইংরেজির মাধ্যমেই তাদের প্রশ্নের উত্তরগুলো লেখে। আমি আমার লাইফে এটা ফলো করেছিলাম এবং ফলো পেয়েছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বাংলাদেশের পরিবেশ এটা নিয়ে যদি 200 মার্কের এসে লিখতে বলে, তাহলে ইউআরপি ছাড়া অন্যান্য সকল ডিসিপ্লিনের লোকজন আলো বাতাস পানি অনেক কিছু নিয়ে লিখবে, কিন্তু আমি বিশ্বাস করি ইউআরপি ডিসিপ্লিনের ছেলেরা লেখার সময় একটা টেবিল দিবে, সেখানে ক্লাইমেট চেঞ্জের উপাদানগুলো লিখবে, তার নিচে তথ্য সূত্র বা সোর্স ইউজ করবে। এছাড়া তো রিপোর্ট হয় না। এই সোর্সটা ওই টেবিলটাকে তারপরে তারা প্যারাফ্রেজিং করবে, যে আমি দেখতে পাচ্ছি ঢাকা শহরের এয়ার কোয়ালিটি 2017 সালে ছিল এত, 2019 সালে এত, 2020 সালে আবার এটা কমে আসছে। সম্ভবত এটা করোনার কারণে কমে আসছে, কিন্তু এটা ট্রেন্ড না। ট্রেন্ড হচ্ছে আমাদের এয়ার পলিউশন কমাইতে হবে। নিশ্চয়ই ইউআরপি ছেলে এই ল্যাঙ্গুয়েজে কথা বলবে, অন্য ডিসিপ্লিনের ছাত্রের মতো সাধারণ মানুষের মতো কথা বলবে না। তো এই দুটার যদি কম্বিনেশন মিলিয়ে ফেলা যায় রিটেন এক্সামে, তাহলে ডেফিনেটলি দে উইল ওভারকাম, এই বিশ্বাস আমার আছে। আমরা নেক্সট স্লাইডে যদি একটু যাই, জাহাঙ্গীরের অনুমতি সহ। আমাদের কিছু উইকনেসও আছে, এটা জাহাঙ্গীর আমাকে এনরিচ করছে। সেটি হচ্ছে যে বললাম যে প্রথমে জব পেয়ে যায় বা জবের পিছনে ঘুরি আমরা, তো আসলে জব পাওয়া যায় ইউআরপি পাস করা 6 মাসের মধ্যে। নিজেকে মনে হয় যে আমি সব পারি, যে কোনো জব সার্কুলার দেখলে মনে হয় এটা তো আমার জন্যই তৈরি করা হয়েছে সার্কুলারটা। তো আমরা অন্ধের মতো সব জায়গায় অ্যাপ্লাই করি, এবং অনেক জায়গা থেকে ভাইবা কার্ড আসে, পরীক্ষা দিয়ে 2-1 জায়গায় আমরা চান্সও পেয়ে যাই, এবং চান্স পেয়ে গেলে কখনো কখনো মোটা অঙ্কের বেতনও পাওয়া যায়। কিন্তু এইটা কিন্তু জবের সাস্টেনেবিলিটি নেই এই সমস্ত জবে। অনেক কোনটা প্রজেক্টের জব, কোনটা প্রাইভেট জব। তো এইগুলোর পিছনে দৌড়ানো আমরা নিষেধ করব না, তবে এর সাথে সাথে বিসিএস এর প্রিপারেশনটাকে হ্যাম্পার করে এমন কোনো জবে যাওয়া যাবে না। আর অনেকের ওই যে টোফেল জিআরই এইগুলার প্রতি একটু নেক থাকে, বিদেশে সেটেল করবে, সেটি অন্য বিষয়। সেটি যদি যার থাকে তাহলে তার জন্য তার বিসিএস খুব ভালো ক্ষেত্র হবে না, তার জন্য বাইরেই ভালো ক্ষেত্র হবে। বাট যিনি নিশ্চয়তাপূর্ণ সাস্টেনেবল জব চান, রেসপেক্ট চান সমাজ এবং দেশের জাতির জন্য কিছু করতে চান, আমরা রিকোয়েস্ট করবো তাকে যে বিসিএস থেকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে অন্যান্যগুলোকে সেকেন্ড প্রায়োরিটি দেওয়ার জন্য। নেক্সট, আমরা ইউআরপির যে কোর্স কারিকুলাম আছে, এটা আমাদের অ্যাকচুয়ালি শেষ স্লাইড, এরপরে আরো জাহাঙ্গীর আরো কিছু দেখাবে। আমরা এটা একটু মেজার করার চেষ্টা করেছি। অনেকদিন আগে ডিইউআরপি পড়েছি, মনে নেই সবগুলো কোর্স। তো কিছু স্ট্রেংথও আছে, কিছু উইকনেসও আছে। আমরা আজকে সৌভাগ্যবান যে আমরা ইউআরপি ডিসিপ্লিন হেডকে পেয়েছি, তার যদি সে একটু ইনপুটটা নেন। যেমন আমাদের স্ট্রেংথ হচ্ছে ল্যান্ড লস পড়ি আমরা ইউআরপিতে, বিসিএস অ্যাডমিন কার্ডের ল্যান্ড লস নিয়ে কাজ করে। আমরা এনভায়রনমেন্ট পড়ি, আমরা এনভায়রনমেন্ট নিয়ে এখানে কাজ করি। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়ি, আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে এখানে কাজ করি, এবং এগুলা বিসিএস এক্সামের ক্ষেত্রেও কাজে লাগে। আমরা ইকোনমিক্স পড়ি, সোশ্যাল সায়েন্স পড়ি, এবং আমাদের রিপোর্ট রাইটিং অ্যাবিলিটি যেহেতু ভালো, স্বাভাবিকভাবে আমাদের নোটিং অ্যাবিলিটিও ভালো। এগুলো আমাদের স্ট্রেংথ। কিন্তু আমি রিকোয়েস্ট করবো ল্যান্ড সার্ভে টেকনিক। আমাদের কিন্তু অ্যাডমিন কার্ডে জয়েন করার পরে আমাদের ট্রাভার্স সার্ভে শেখানো হয়, চেইন সার্ভে শেখানো হয়, এগুলো হাতে কলমে শেখানো হয় 2 মাসের ইন্টেন্সিভ ট্রেনিং এর মাধ্যমে। বিওরপিতে এগুলো সম্পর্কে আমাদের একটা ওভারভিউ দেওয়া হয়, কিন্তু আলটিমেটলি এখন কি অবস্থা জানি না। আমাদের সময় কিন্তু ওই মেশিনের নাম পর্যন্ত আমরা বলতে পারতাম, এর বাইরে আমরা আর কিছু জানতাম না। বাট এটি দরকার আছে আমাদের ছেলেদের স্কিল ডেভেলপের জন্য। আরেকটা
ত্রুটি আমার কাছে মনে হয় যে আমাদের যে রিপোর্ট রাইটিং অ্যাবিলিটি এটা হচ্ছে অনেকটা আউট অফ বক্স। আমরা অনেক সময় অবজেক্টিভের বাইরে চলে যাই, এটা দেখার কেউ নেই। জাহাঙ্গীরও ইউকে তে পড়াশোনা করেছে, আমিও করেছি। ওখানে সবসময় কিছু কিছু ফ্লোচার্ট বলবো না এটাকে, কিছু মডেল দিয়ে দেওয়া হয়। আমরা যে সকল তথ্যপত্র আনি না কেন ওই মডেলের মাধ্যমে অ্যানালাইসিস করতে হবে, মডেলের বাইরে যাওয়া যাবে না। নিউজিল্যান্ডের আরবান প্ল্যানিং এর জন্য হয়তো কোনো মডেল ডেভেলপ করেছে, সুতরাং বাংলাদেশের রিয়েলিস্টিক সিচুয়েশনটাকে আমরা ওই মডেল দিয়ে অ্যানালাইসিস করতে চাই। আমরা ফ্রি হ্যান্ড একটা এসে লিখতে চাই না ইউআরপির কোর্স রিপোর্ট হিসাবে। তো এই জায়গাগুলো যদি একটু ভালো হয় তাহলে ডেফিনেটলি বিসিসি প্রিপারেশনও ভালো হবে এবং আফটার জয়েনিং দ্য সার্ভিস তারা প্রস্ফুটিত হবে। জাহাঙ্গীরের পরে কিছু স্লাইড দেখানোর আগে আমি 2-3টি বিষয় বলতে চাই। সেটি হচ্ছে আমরা এখন করোনাকাল অতিক্রম করছি। পৃথিবীর অনেক দেশ এই করোনার সময় অর্থনৈতিক ডাউনটার্ন আরম্ভ হয়েছে, আল্লাহর অশেষ রহমত যে আমাদের সেদিকে যায়নি। এটির ক্রেডিট আমাদের পলিটিক্যাল লিডারশিপের ডেফিনেটলি, কিন্তু আমরা কাজ আরম্ভ করেছি ব্যুরোক্রেটরা, সিভিল সার্ভিসের লোকজন ঠিক জানুয়ারি থেকেই, যে আমাদের ইনট্যাঞ্জিবল ইম্প্যাক্ট যদি হয় যে চীনে করোনা চলবে বাংলাদেশে চলবে না, তাহলে আমরা কি কি করব। আবার যদি বাংলাদেশে ট্যাঞ্জিবল ইম্প্যাক্ট পড়ে তাহলে আমরা কি কি করব। আমরা আজকে যে প্রণোদনা প্যাকেজ 21টা দিয়েছি এটি আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে, এটিও কিন্তু ব্যুরোক্রেসির অবদান। আমি নিজের হাতে 2টি কাজ করেছি। একটি হচ্ছে আমরা করোনাকালে একেবারেই গরিব মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছিল তাদের 35 লক্ষ লোককে আমরা নগদ প্রণোদনা ভাতা দিয়েছি, এবং একটি ভাতাও কোনো অশুদ্ধ লোকের কাছে যায়নি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার কারণে। তো এই কাজগুলো কিন্তু এই সার্ভিসে ঢুকলে মানুষের জন্য সরাসরি করার সুযোগ থাকে। আর হয়তো খেয়ে পরে বাঁচা যাবে, একটা গাড়ি একটা বাড়ি হবে ভবিষ্যতে, হয়তো অনেকের মতো আহামরি অনেক ধনী হওয়া যাবে না, কিন্তু যেদিন রিটায়ারমেন্টে যাওয়া হবে সেদিন চোখ বন্ধ করে বুকে হাত রেখে বলা যাবে দেশ ও জাতির জন্য আমি কিছু করে পেরেছি, আই এম হ্যাপি। আমরা এটা বলতে পারি। তো জাহাঙ্গীর তুমি শেষ করবে তোমার পরের স্লাইড গুলো দেখে, তারপরে আমরা যদি ওদের কারো কিছু জানার থাকে। অনেক সময় নিয়ে ফেলেছি। থ্যাংক ইউ। আমি আর অল্প সময় নিব স্যার, তবে আপনার সাথে এখানে স্যার একটু করব। আমি যে ল্যান্ড যে সার্ভে টেকনিক্স বা ল্যান্ড লজ যেগুলো আছে স্যার, আমি মনে করি যে আমাদের যারা প্ল্যানার, যদি আমরা আমাদের যে লাইন যেটা স্যার, যে টাউন প্ল্যানার হব বা প্ল্যানিং এ থাকবো, তাহলে এই ভূমিটা জানা খুবই জরুরি স্যার। মানে এত জরুরি যেটা স্যার একটু উদাহরণ দেই, যে এখন স্যার জেলা লেভেলে 7 তলার উপরে যদি কোনো বিল্ডিং এর প্ল্যান পাস করতে হয়, তাহলে এর একটা কমিটি আছে, সেই কমিটির হেড হলো স্যার এখন জেলা প্রশাসক স্যার, ডিসি স্যার, এবং গণপূর্তের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তিনি হলো সদস্য সচিব, আরো কয়েকজন সদস্য রয়েছে। তো যেহেতু আমি টাউন প্ল্যানার স্যার, তো এই কারণে ডিসি স্যারের পক্ষে মাঝে মাঝেই স্যার আমি ওই বিসি কমিটিতে থাকি স্যার। তো এখানে প্ল্যান পাস করাতে যে দেখা যায় যে এই ভূমি সংক্রান্ত মানে আর্কিটেক্ট যারা আছে তারা ভূমি সংক্রান্ত বিষয়গুলো না মেনেই স্যার প্ল্যানটিকে ডিজাইন করে দিয়েছে। এবং এখানে আমাদের আমরা প্ল্যানার যারা রয়েছি তারা যদি ভূমির বিষয়টা না বুঝে যদি প্ল্যান পাস করে দিই স্যার, যদি আমি স্বাক্ষর করি, তাহলে এখানে বিপদ রয়ে গেছে। এবং আমি কিন্তু স্যার এই ভূমির যে নিয়ম কানুন এগুলো এই চাকরিতে আসার পরে ওই আপনি যেটা বলেছেন স্যার সার্ভে সেটেলমেন্ট ট্রেনিং, সেই ট্রেনিং এ বিস্তারিত ভাবে এটার মানে সম্পর্কে ওয়াকে বলা হয়েছে। তার আগ পর্যন্ত এটা ভাষা একটা জ্ঞান ছিল। তো আমি এখানে আমাদের যেহেতু ডিপার্টমেন্টের হেড রয়েছে তাকে আমি অনুরোধ করব যে এই লাইনে যারা এক্সপার্ট আছে ভূমির ক্লাসগুলো যদি তাদেরকে নিয়ে, সেটা হতে পারে সেটেলমেন্ট মানে যারা আমাদের সেটেলমেন্ট দপ্তর আছে স্যার, যারা সার্ভেয়ার আছে সেই লেভেলের যদি কেউ থাকে তাদের মাধ্যমেও স্যার এই বিষয়টাকে মানে একটা প্র্যাকটিক্যাল কোর্স করতে পারি। যদি বিভাগীয় প্রধান আমাদের সুযোগ দেয় তাহলে আমরা খুলনা থেকে আমাদের যারা কলিগরা আছে তাদেরকে পাঠিয়ে কিন্তু এই ক্লাসগুলো নিয়ে আসতে পারি ল্যান্ড লজের উপরে। রাইট স্যার, রাইট স্যার। আমাদের সময় মহসিন স্যার এটি পড়াতেন, আমরা শুনেছিলাম স্যারের বোধহয় লয়ের একটি ডিগ্রি আছে, বাট আসলে আমরা কিন্তু খুব যে ভালো শিখতে পেরেছি এটা বলতে পারবো না। তো এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যাদের আছে যদি তাদের সুযোগ করে দেওয়া যায় তাহলে আমি মনে করি এটা দরকার। আদার্স অন্যগুলো তো দরকার আছেই, বাট এইটা খুব সূক্ষ্মভাবে জানাটা দরকার। যাই হোক স্যার, আমি আর দীর্ঘায়িত করবো না, আমি সামনে আর একটা দুটো স্লাইড আছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এত টেকনিক্যাল সাবজেক্টে লেখাপড়া করলাম, আমার স্বপ্ন প্ল্যানার হব, আমার তাহলে এই জ্ঞান কাজে লাগবে কোথায়? তো আমি আবারও বলছি যে ইউআরপি যেমন একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, তো
তো অ্যাডমিন ক্যাডারও একটা মাল্টিডিসিপ্লিনারি ক্যাডার। এখানে সবকিছু করার সুযোগ রয়েছে। নিজের যে সে যদি বাংলায় পড়ে তাহলে এখানে বাংলায় তার দক্ষতা দেখানোর সুযোগ রয়েছে। সে যদি ইংরেজিতে লেখাপড়া করে তাহলে এই চাকরিতে তার ইংরেজিতে দক্ষতা দেখানোর সুযোগ রয়েছে। কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকে তাহলে তার সেটা করার সুযোগ রয়েছে। তো তারই একটা দুটো উদাহরণ আমি দিচ্ছি। যেহেতু আমি প্ল্যানিং এ লেখাপড়া করেছি, সুতরাং এই বিভিন্ন মডেল টডেল করা আমাদেরকে স্যাররা করিয়েছেন, তারই কিছু নলেজ আমার প্রয়োগের একটা উদাহরণ দেখাচ্ছি। আমি যখন উপজেলা নির্বাহী অফিসার ছিলাম পাবনা সাতিয়াতে, তখন এই মঞ্চটার পিছনে যে বাসাটা ওইটা হলো ইউনোর বাসা, তার সামনে এই মঞ্চটা নির্মাণ করা হয়েছে। মঞ্চটার নাম হলো স্বাধীনতা সোপান। তো সবাই জানে যে সাথিয়া আসলে একটু ওই কি বলে স্বাধীনতা বিরোধী যে বিভিন্ন লোকজন রয়েছে তাদের একটা বড় একটা অংশ ওই জেলা ওই উপজেলাতে আছে। তো সেখানে অনেকেরই দাবি ছিল যে একটা মুক্তিযুদ্ধ রিলেটেড একটা মঞ্চ করার জন্য। তো পরবর্তীতে আমি নিজে স্যার এই মঞ্চটা ডিজাইন করেছি এবং এই মঞ্চটার কিছু থিম রয়েছে। আমি থিমটা একটু বললে সবাই বুঝতে পারবে যে এই মঞ্চটা সেক্টরগুলো আছে স্যার, সেক্টরগুলো দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো। স্যার জি স্যার, সেক্টরগুলো আছে স্যার, আরো কয়েকটা আছে স্যার, আমি জাস্ট 1 মিনিটে ব্যাখ্যা করছি। এই মঞ্চটা স্যার 26 ফিট লম্বা এবং 16 ফিট চওড়া। এটির অর্থ হলো স্যার যে 26শে মার্চ এবং 16 ডিসেম্বরকে রিপ্রেজেন্ট করে এটি। এরপরে স্যার এই মঞ্চটে উঠতে 5টা সিঁড়ি রয়েছে, যেটি 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 56, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং 70 নির্বাচন, এই 5টি গুরুত্বপূর্ণ ধাপকে এই 5টি সিঁড়ি দিয়ে বোঝানো হয়েছে। এরপরে স্যার দেখেন স্যার দুই পাশে স্যার 2টো করে পিলার রয়েছে পাশাপাশি। তো বাম পাশের যে পিলার, এই পিলারটি 6 ফিট লম্বা স্যার। এই 6 ফিট লম্বা মানে হলো এটি 6 দফাকে রিপ্রেজেন্ট করছে এই পিলারটি। এবং এই পিলারের গায়ে অসংখ্য পাথর, স্যার একটু বড় করে দেখতে পেলে বোঝা যেত, অসংখ্য পাথর রয়েছে। এই পাথর দিয়ে স্যার রিপ্রেজেন্ট করা হয়েছে যে সেই 6 দফা আন্দোলনে যারা অকুতোভয় সাহসী বীর সেনানী ছিল তাদেরকে এই পাথর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তার পিছনের একটা পিলার রয়েছে স্যার, হয়তো আমি ভালো মতো দেখাতে পারছি না, আমি যদি এখানে দেখাই স্যার, এই যে এটা মাউস কি দেখা যাচ্ছে তুহিন? বুঝতে পারছি। এই পিলারটি স্যার 7 ফিট লম্বা। 7 ফিট লম্বা অর্থ হলো স্যার এটি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে রিপ্রেজেন্ট করছে। এবং এইখানে একটা লাল পাথর রয়েছে, এটি হলো বঙ্গবন্ধুকে রিপ্রেজেন্ট করে। এবং অন্যান্য যে পাথরগুলো রয়েছে সেগুলো হলো সেই রেসকোর্স ময়দানে যে আগত জনসাধারণ ছিল তাদেরকে রিপ্রেজেন্ট করছে। এই পাশে যে 7 ফিট লম্বা একটা পিলার রয়েছে, এটি হলো স্যার 7 জন বীর শ্রেষ্ঠকে রিপ্রেজেন্ট করে। এবং এখানে 7টি লাল পাথর রয়েছে যা 7 জন বীর শ্রেষ্ঠকে রিপ্রেজেন্ট করছে। এবং অন্যান্য পাথরগুলো হলো স্যার যারা 30 লক্ষ শহীদ হয়েছেন এবং জীবিত বীর মুক্তিযোদ্ধা যারা তারা। এখানে স্যার এই 2টি পিলারের মাঝখানে 11 ফিট গ্যাপ। 11 ফিট গ্যাপ মানে হলো স্যার যে 11টি সেক্টর, এবং যেখানে 11টি সেক্টর উল্লেখ করে একটি মানচিত্র মুরাল করা হয়েছে এখানে। এবং জাস্ট এইটার উচ্চতা হলো স্যার 9 ফিট। এই পিলারটি দুইটা, এই পিলার এবং এই পিলারটি 9 ফিট মানে হলো স্যার 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম। এবং 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের জাস্ট যেখানে শেষ হয়েছে সেখানে হলো আমাদের জাতীয় পতাকাটি আমরা পেলাম স্যার। এই পুরা থিমটা কিন্তু স্যার আমি করেছি, অন্য কোনো ডিজাইনার মানে কোনো নেওয়া হয় নাই, কি বলে হেল্প নেওয়া হয় নাই। টোটালি মানে আমার চিন্তা ভাবনা থেকে এসেছে, জাস্ট উপজেলা ইঞ্জিনিয়ারের সহায়তায় এটাকে একটা রূপ ধারণ করেছি। এইটা করার ফলে ওই উপজেলার যত বীর মুক্তিযোদ্ধা ছিল এবং সাধারণ জনগণ ছিল তার সবার কাছে মানে আমার আলাদা একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে। এটি বললাম এই কারণে যে আমি যে ইউপি পড়ে এসেছি এটা যে আমি একবার ফেলে দিয়েছি ব্যাপারটা কিন্তু সেটা নয়, আমি কিন্তু সেটা আমার এই সার্ভিসের থেকেও আমি কাজে লাগাচ্ছি। এইটা হলো স্যার আমার মানে বলার উদ্দেশ্য। আরো দু একটা কাজ করেছি স্যার আমি এখানে আসার পরে। স্যার এইখানে আমরা একটা বঙ্গবন্ধু মুরাল, আপনি হয়তো দেখেছেন স্যার, সার্কিট হাউসের পাশে একটা বঙ্গবন্ধু মুরাল করেছি আমরা। এই বঙ্গবন্ধু মুরালের ওই জায়গাটা ছিল, আপনি তো স্যার আগে এখানে ছিলেন, আপনি দেখেছেন ওইখানে বাগান ছিল স্যার। ওই বঙ্গবন্ধু আমাদের সার্কিট হাউস এবং স্টার মাঝখানে যে জায়গাটা স্যার, ওই জায়গাটায় আমরা মুরাল করেছি। এই যে লেআউটটা স্যার, এই লেআউটের ডিজাইনটা স্যার আমি করেছি। এটা একটা মনে হয় অটোক্যাডে বা করা, এই কাজটা আমি করিনি, এটা করেছে আমাদের খুলনা ইউনিভার্সিটির এক ছোট ভাই তৌহিদ।
আর্কিটেকচারে পড়ে, ওর বাড়ি ময়মনসিংহ। তো আমি হাতে এঁকে দিয়েছিলাম যে এইভাবে ভাই আমি চাচ্ছি তুমি এটা মানে ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে ওই কত ফিট লম্বা হবে, কিভাবে হবে, কারণ রাজমিস্ত্রিতে কাজ করতে গেলে এটা তাদেরকে বারবার দাঁড়ায় থেকে মানে বুঝাই দেওয়া যাবে না, তুমি একটু এটাকে একটা মানে শেপে এনে দাও। জাস্ট ওকে আইডিয়া দেওয়ার পরে ও স্যার এটাকে শেপে এনে দিয়েছে এবং সেইভাবে এটা বাস্তবায়িত হয়েছে। তো এইটাও কিন্তু স্যার জাস্ট আমার ইউআরপি পড়ার ক্ষেত্রে যে জ্ঞানটি অর্জন হয়েছে সেই জ্ঞানটি আমি এখানে প্রয়োগ করতে পারছি। আর লাস্ট এটি হলো স্যার, এখন আপনি দেখেছেন স্যার জিমনেশিয়াম ছিল আমাদের, যেটি ওই জিমনেশিয়ামের সামনে স্যার আমরা একটা মঞ্চ নির্মাণ করতেছি, নাম হলো ময়মনসিংহ মঞ্চ। এই ময়মনসিংহ মঞ্চটা এটাও কিন্তু স্যার আমি ডিজাইন করেছি এবং সেভাবে এটি স্যার বাস্তবায়ন হচ্ছে, হয়তো আর দিন সাতেক পরে স্যার এটা উদ্বোধন হবে। তো এইটি হলো এই যে এম দিয়ে স্যার ময়মনসিংহকে রিপ্রেজেন্ট করে আরো কিছু থিম আছে স্যার, আমি আর এখন সময় নিলাম না, সেটিকে দিয়ে একটা মঞ্চ বানাচ্ছি। তো এটি হলো স্যার আমার মানে মূল বলার উদ্দেশ্য যে আমরা যে যে লাইনে থাকি না কেন, আমাদের এই সার্ভিসে আসার পরে যদি আমরা একটু উদ্যোগী হই, আমার সেই বিষয়টাকে যদি আমি নারিশ করি, তাহলে এখান থেকেও আমাদের কাজ করার সুযোগ রয়েছে। আমাদের যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের মানে মেধাটা বা প্রয়োগ করার সুযোগ রয়েছে। তো আমি এখানে স্যার আমি শেষ করছি, মনে হয় থ্যাংক ইউ স্লাইড আছে একটা, এটি স্যার যুক্ত করেছেন, আমার মনে ছিল না। তো আমি প্রথমেই আমি আবারও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, স্যারের সাহসে এবং স্যারের মতো এরকম একজন জ্ঞানী এবং আমাদের সার্ভিসের উজ্জ্বল নক্ষত্র। এবং সবার উদ্দেশ্যে জানাচ্ছি যে স্যার আমাদের ফাউন্ডেশন ট্রেনিং এ কিন্তু রেক্টর মেডেল পেয়েছিল, অর্থাৎ পজিশন ফার্স্ট হয়েছিল, এবং শুধু ফার্স্ট পজিশন নয়, আরো আদার্স যে ক্যালিবার থাকে সেই ক্যালিবার এবং ফার্স্ট পজিশন এই দুটো মিলে রেক্টর মেডেল দেওয়া হয়। সেখানে ফরেন ক্যাডার, পুলিশ ক্যাডার বা আদার যত ক্যাডার থাকে, প্রায় 300 পার্টিসিপেন্ট থাকে একটা ব্যাচে, সেই ব্যাচের স্যার ফার্স্ট পজিশন হোল্ড করেছিল। এবং আমাদের সাবজেক্ট থেকে আরো যারা এসেছে আমাদের এই সার্ভিসে প্রত্যেকে কিন্তু ভালো করছে এবং প্রত্যেকে স্যার ট্রেনিং এ ভালো করছে। আমাদের 9-8 ব্যাচের আরিফ ভাই আছে, আরিফ ভাই ট্রেনিং এ ভালো করেছে, সেও ভালো করছে এখন। তো এইভাবে স্যার আমাদের যারা আছে, আমি মনে করি যে এটা অবশ্যই ইউআরপি ডিসিপ্লিন খুলনা ইউনিভার্সিটির আমাদের যারা শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ছিল তাদের যে কাছ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি তারই একটা বহিঃপ্রকাশ আমাদের এই আজকের এই অবস্থা। ধন্যবাদ, আমার পাঠ শেষ। এখন যদি আমাদের সম্মানিত স্যার কিছু বলেন বা যদি আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন তারা যদি কোনো কোশ্চেন করে তাহলে আমরা উত্তর দিব। আমার মনে হয় আমরা ডিসিপ্লিন হেডের কাছে চলে যাই, তিনি সঞ্চালনা করুক বাকি অংশটুকু। জি স্যার।